হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিনেমার এক ভিন্ন জগতে, যেখানে আমরা শুধু মুভির গল্প বলি না, আমরা প্রতিটি মুভির ভেতরে প্রবেশ করে তার গহীনতম রহস্যগুলো উন্মোচন করি। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ট্রেন টু বুসান এই মুভিটা। কল্পনা করুন, আপনি একটি ট্রেনে চড়ে কোথাও যাচ্ছেন, সবকিছুই স্বাভাবিক, কিন্তু একটু পরে এই স্বাভাবিকতা ভেঙে পড়ে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। এই মুভিটায় দেখানো হয়েছে একটা শহর পুরো জম্বি দ্বারা অ্যাটাক হয় এবং একজন বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। এবং কি হয়েছিল শেষমেশ? তার বাবা কি পেরেছিল তার মেয়েকে এই জম্বিদের হাত থেকে বাঁচাতে? এমনই একটা সুন্দর কাহিনী নিয়ে তৈরি এই মুভিটা, এবং আমি কথা দিচ্ছি এই মুভিটার কাহিনীটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এবং এই মুভিটার সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে দেখতে হবে আমাদের আজকের পুরো ভিডিওটা। তো চলুন যাওয়া যাক সিনেমার এক ভিন্ন জগতে। মুভির শুরুতেই শেয়ার মার্কেট কোম্পানির একজন ম্যানেজারকে আমরা দেখতে পারি, যার নাম হলো শিওকুক। সে তার জুনিয়র একজন কলিগকে অর্ডার দেয় বায়োটেক কেমিক্যাল কোম্পানির সকল শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু তার কলিগ সেই শেয়ার বিক্রি না করার পেছনে অনেকগুলো যুক্তি দেখায়। কিন্তু শিওকুক তার সিদ্ধান্তে একদম অটল, এজন্য জুনিয়র কলিগের আর কিছুই করার থাকে না। যাই হোক, অফিস শেষে শিওকুক তার মেয়ের জন্য একটা গিফট কিনে বাড়িতে ফিরতে থাকে। আসলে শিওকুক ও তার স্ত্রী ডিভোর্স হয়ে গিয়েছিল বেশ কয়েক মাস আগেই, এজন্য সে তার ছোট্ট মেয়েটিকে নিয়ে মেয়ের সাথে একই বাড়িতে থাকতো। মূলত আজকে ছিল শিওকুকের মেয়ের জন্মদিন। শিওকুক সোহানের জন্য কেনা গিফটটা নিয়ে তার সামনে হাজির হলে সোহান তার জন্য না গিফটটি দেখে খুশি না হয়ে বরং বেশি মন খারাপ করে ফেলে। সোহান হলো শিওকুকের একমাত্র মেয়ে। যাই হোক, এর কারণ হলো একই ধরনের গিফট তার বাবা তাকে আগেও কিনে দিয়েছিল। যাই হোক, জন্মদিন উপলক্ষে সোহান তার বাবার কাছে বায়না ধরে সে তার মায়ের সাথে দেখা করতে যাবে বুসান শহরে, এবং সেইটা কালকেই যাবে। যেহেতু অফিসের কাজে শিওকুক অনেক ব্যস্ত থাকতো, এজন্য সে তার মেয়েকে একটু সময় দিতে পারতো না, আর এজন্য সে তার মেয়ের আবদার রাখতে পরের দিন বুসান শহরে তার মায়ের কাছে তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। প্ল্যান অনুযায়ী পরের দিন সকালে তার মেয়েকে নিয়ে রওনা দেয় সিউল ট্রেন স্টেশনের দিকে। যাওয়ার পথে তারা শহরে ঘটে চলা অদ্ভুত সব দুর্ঘটনার সম্মুখীন হয়। যাই হোক, ট্রেন স্টেশনে পৌঁছে তারা বাবা মেয়ে দুজনে নিজেদের আসনে বসে। কিন্তু ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার আগেই আমরা দেখতে পারি ট্রেনের ভিতরে একটা অদ্ভুত মেয়ে দৌড়ে উঠে যায়, আর এই মেয়েটি ছিল তাদের যাত্রার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কারণ মেয়েটি কোনো এক কারণে তার পায়ে অনেক ইনজুর হয়েছিল এবং সেই ক্ষত নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়ছিল। এদিকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শিউক ঘুমিয়ে পড়ে। তখন সোয়ানের বাথরুমে চাপ দেয়, তখন সে দেখে তার বাবা ঘুমিয়ে পড়ছে, এজন্য সোয়ান তার বাবাকে রেখে একাই বাথরুমে চলে যায়। আর এতক্ষণে পায়ে ক্ষত নিয়ে ট্রেনে উঠে যাওয়া মেয়েটা অসুস্থ হতে শুরু করে, আর তাকে সাহায্য করার জন্য সেইখানে একজন ফিমেল ক্রু আসে। কিন্তু সেই অসুস্থ মেয়েটা এতক্ষণে জম্বিতে পরিণত হয়ে যায় এবং সেই ক্রুর গলায়ও কামড় বসিয়ে দেয়, এবং চোখের পলকেই ওই ফিমেল অ্যাটেন্ডেন্টও জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। এভাবে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 এভাবে হতে হতে পুরো জম্বির মানুষজন জম্বিতে পরিণত হতে থাকে। এদিকে শিওকুক ঘুম থেকে উঠে তার মেয়েকে তার পাশে দেখতে না পেয়ে সোয়ানকে হন্যে হয়ে খুঁজতে থাকে। পর্যায়ে বাথরুমের সামনে সোয়ানকে দেখতে পেয়ে সে জলদি সেইখান থেকে তার মেয়েকে নিয়ে পালিয়ে আসতে থাকে পিছনের এক নিরাপদ বগির দিকে, আর তাদের পিছনে আসতে থাকে শত শত জম্বির দল। কিন্তু দরজা বন্ধ থাকার কারণে জম্বিরা দরজা খুলে ভেতরে ঢুকতে পারছিল না। তারা শুধু মানুষদেরকে দেখে দরজার অপর পিঠ থেকে চিৎকার করছিল। আর সেই বগিতে থাকা একজন গর্ভবতী মহিলা, যার নাম হলো শিয়ং, সেই কাচের দরজায় পানি ছিটিয়ে সেই কাচের দরজার উপরে পেপার লাগিয়ে দেয়, যাতে করে জম্বিরা তাদেরকে আর দেখতে না পায়, এবং জম্বিরা যাতে ওই দরজা এত বেশি আর ধাক্কাধাক্কি না করে। আর এইদিকে এই গর্ভবতী মহিলার স্বামীর নাম ছিল স্যাং হাউ। যাই হোক, পরিস্থিতি কিছুটা শান্ত হলেই ট্রেনের চালক ট্রেনের বগির ভিতরে থাকা রেডিওর মাধ্যমে সবার সাথে কমিউনিকেশন করে জানায় যে ট্রেন আসলে বুসান শহর তামাতিক নিয়ে যাওয়া সম্ভব নয়। সারা দেশব্যাপী এমন ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রেন সর্বোচ্চ দিয়াগো স্টেশন পর্যন্ত যেতে পারবে, আর সেইখানে অনেক আর্মি আছে, সুতরাং বগি যাত্রীদের টেনশন করার কোনো কারণ নেই। আর এখন তারা ট্রেন নিয়ে যেতে থাকে দিয়াগো স্টেশনের দিকে। কিন্তু প্রতিমধ্যে ইয়াংসুক নামে ট্রেনের এক যাত্রী কার সাথে যেন ফোনে কথা বলে জানতে পারে যে আসলে দিয়াগো স্টেশনটা একদমই নিরাপদ নয়। আর এই কথোপকথনটা শিওকুক শুনে ফেলে, আর তাই সেও তার একজন ক্লায়েন্টকে ফোন করে জানতে পারে যে সত্যি সেই দিয়াগো স্টেশন নিরাপদ নয়। তখন শিওকুক সেই কলিগকে বলে, আমি তোমাকে অনেকগুলো দামি দামি শেয়ার ফ্রিতে দেব, শুধুমাত্র তুমি আমাকে এই স্টেশন থেকে উদ্ধার করো। এই অফার পেয়ে শিওকুকের ক্লায়েন্ট তাকে বলে, তুমি তাহলে মেইন গেট দিয়ে বের না হয়ে পূর্ব দিকে ছোট্ট একটা গেট আছে, ওই গেট দিয়ে বের হয়েও আমি সেইখান থেকে তোমাকে রেস্কিউ করে নিয়ে আসবো। এরপর দীর্ঘ
যাত্রা শেষে ট্রেন পৌঁছে যায় ডিয়াগো স্টেশনে। যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখতে পারে যে ট্রেন স্টেশনটা পুরোটাই ফাঁকা পড়ে আছে। সবাই যে যার মতো এ গেট সে গেট দিয়ে বের হতে থাকে। আর এদিকে শেকুক তার ছোট্ট মেয়েটাকে নিয়ে পূর্ব দিকে ছোট্ট গেটটা দিয়ে বের হতে চায়। আর তখনই শেকুকের পেছন নেয় একটা পাগল লোক, যে কিনা শেকুকের ফোনে সকল কথাবার্তাই শুনে ফেলেছিল। আর এখন রাস্তায় একজন আর্মি অফিসার আসতে থাকে তাদের দিকে। কোনো একটু সাহায্যের আশায় সেই পাগল লোকটা এবং শেকুক দৌড়ে যেতে থাকে সেই আর্মিটার দিকে। কিন্তু তখনই তারা দেখতে পারে একটা ভয়াবহ সিন, কারণ সেই আর্মি অফিসারটার পেছনেই ছিল শত শত জম্বি আর্মি অফিসার এবং তারা ছুটে আসছে তাদেরকে ঘায়েল করার জন্য। আর এদিকে মেন গেট দিয়ে বের হওয়া যাত্রীদের উপর হাজার হাজার জম্বিরা অ্যাটাক করে দেয়। প্রাণপণে ছুটে বাঁচার চেষ্টা করতে থাকে সবাই, আবার অনেকেই মারাও যায় এইখানে। আবার এইদিকে সোয়ানের উপর একটা জম্বি হামলা করে, ঠিক তখনই স্যাংহাও এসে সোয়ানকে বাঁচিয়ে নেয়। আর এই জম্বি হামলায় তাদের ট্রেনের মধ্যে থাকা একদল স্কুলের বেসবল প্লেয়ারদের সাথে সবাই মারা যায়, শুধুমাত্র সেইখানে ইয়াং হোক ও তার গার্লফ্রেন্ড ইন হি ছাড়া। আর তখন সিয়াংকুক ইং হি মিলে অনেক সাহসিকতার সাথে জম্বিদেরকে আটকে দিয়ে বাকি যাত্রীদের ট্রেনে উঠার জন্য সাহায্য করতে থাকে। আর জীবন বাঁচানোর জন্য সুস্থ যাত্রীরা এক একজন এক এক কামরার মধ্যে ঢুকতে শুরু করে। আর তখন ট্রেনের চালক সেইখানে সি ইয়াং হো ইয়াংসুকের সাথে আলোচনা করে যে বুসান শহরই হলো একমাত্র নিরাপদ শহর, যেখানে এখনো অব্দি জম্বি ভাইরাসের ইনফেকশন ছড়িয়ে পড়েনি। তাই তারা ট্রেন নিয়ে বুসানের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর একদম শেষে দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে শেকুক, শ্যাংহু এবং সোয়ান। ট্রেনে উঠেই শ্যাং তার স্ত্রীকে ফোন করে জানতে পারে তার গর্ভবতী স্ত্রী শেকুকের মেয়ে সোয়াংকে নিয়ে 13 নম্বর বগির একটা বাথরুমের মধ্যে আটকে আছে। আর এইদিকে ইয়াংহু ও তার গার্লফ্রেন্ড জিনকে ফোন করে জানতে পারে সে একটি নিরাপদ বগিতেই আছে, যেখানে তার সাথে আরো অনেক সুস্থ মানুষও রয়েছে। তখন জেংহু শ্যাংকে বলে আমরা তোমাদের বগিতে আসছি। জিন অনেক খুশি হয়ে বগিতে থাকা বাকিদেরকে বলে আমার বন্ধুরাও এইখানে আসছে। কিন্তু সেই বগিতে থাকা সিয়াংহো ইয়াংসু সে খুবই স্বার্থপর একটা মানুষ। শেষ বগির সবাইকে উস্কে দেয় যে আমরা এই নিরাপদ বগিতে বাইরের কাউকেই এলাও করব না। কি গ্যারান্টি আছে যে ওরা আমাদেরকে কামড়াবে না এবং ওরা ইনফেক্টেড না? যাই হোক, এদিকে শেকুক, স্যাং এবং ইয়াংহুক প্রস্তুতি নিচ্ছিল 13 নম্বর বগির দিকে যাওয়ার জন্য। তারা অনেক সাহস নিয়ে সামনে আসা সকল জম্বিদেরকে মেরে সামনের দিকে এগোতে শুরু করে। আর ঠিক তখনই ট্রেন চলে আসে একটা অন্ধকার টানেলের ভিতরে। তারা তিনজন তখনই খেয়াল করে অন্ধকারের কারণে সেইখানে থাকা জম্বিরা কিছুই আর খেয়াল করতে পারছে না। আর এই সুযোগে তারা দ্রুত পৌঁছে যায় 13 নম্বর বগিতে। এখন তারা সেইখানে থাকা স্যাংয়ের স্ত্রী সিওকের মেয়ে সোহান এবং একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে নিরাপদ বগির দিকে এগিয়ে আসতে শুরু করে। আর তখনই সেই বগিতে থাকা পাগল লোকটিকে বাঁচাতে গিয়ে শেকুক পড়ে যায় জম্বিদের চোখে। তারা দৌড়ে চলে আসে নিরাপদ বগিতে, কিন্তু দরজা পুরোপুরি বন্ধের আগেই জম্বিরা তাদের হাত পা মাথা ঢুকিয়ে দরজা সম্পূর্ণরূপেই আটকে দেয়। স্যাং কোন রকমে তার সর্বশক্তি দিয়ে দরজাটা আটকে রেখেছিল। আর শেকুক তখন লড়াই করছিল জম্বিদের সাথে। আর ঠিক এর অপর পাশের বগিতেই ছিল বাকি সকল সুস্থ মানুষেরা। তখন ইয়াংহুক চিৎকার করে দরজা খুলতে বললেও ওই বগি থেকে কেউ কোনো সাড়া দেয় না এবং উল্টো ইয়াংহুকের গার্লফ্রেন্ড জিনের মুখ চেপে ধরে রাখে এবং দরজা আরো শক্ত করে লাগিয়ে দেয়। ইয়াংহু রাগ হয়ে তার হাতে থাকা বেসবলের ব্যাট দিয়ে সেই দরজায় জোরে জোরে আঘাত করতে থাকে এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য শেষ চেষ্টাও করতে থাকে। আর এদিকে দরজা ধরে থাকা স্যাংকে একটা জম্বি কামড়ে দেয় আর সে তার স্ত্রীর চোখের সামনেই ধীরে ধীরে জম্বিতে রূপান্তরিত হতে থাকে। আর ঠিক শেষ মুহূর্তে ইয়াংহুক সেই দরজাটি ভাঙতে পারলেও এতক্ষণে স্যাং এর ধরে থাকা সেই দরজা ভেঙে জম্বিরা তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে এবং তাদের উপর হামলা করে দেয়। কিন্তু স্যাং তার জীবনের শেষ শক্তি দিয়েও আটকাতে থাকে জম্বিদের, বাঁচিয়ে দেয় তার অনাগত সন্তান এবং স্ত্রী সহ ট্রেনের ভিতরে সকলকে। কিন্তু কোন রকমে তাদের ভিতরের কয়েকজন নিরাপদ বগিতে পৌঁছাতে পারলেও তাদের সাথে থাকা বৃদ্ধ মহিলাটি ও স্যাং জম্বিদের হাতেই মারা যায়। তাই নিরাপদ বগিতে শেকুক ও ইয়াংসুককে মারতে শুরু করে এবং বলে যে তোমার জন্যই তারা দুজন অঝরে মারা গেল, তুমি যদি আগে দরজা খুলতে তাহলে তারা হয়তোবা বেঁচে যেত। কিন্তু সিওও এবং ইয়াংসুক বুদ্ধি করে বগি সবাইকে বলে যে এরা হয়তো ইনফেক্টেড, এদেরকে অন্য বগিতে পাঠিয়ে দাও, নয়তো এরা আমাদের সবাইকেই মেরে ফেলবে। তখন সেই বগিতে থাকা সকলেই এক হয়ে বগিতে থাকা সেকুক ও তার মেয়ে সোহান, স্যাংয়ের গর্ভবতী স্ত্রী এবং পাগল লোকটা সহ তাদেরকে অন্য বগিতে যেতে বলে। তখন জিন ইয়াংগুককে বলে আমিও তোমাদের সাথেই যেতে চাই। এরপর তারা 6 জনে মিলেই চলে যায় পাশের একটা বগিতে। তবে নিরাপদ বগিতে থাকা একজন মহিলাকে দেখে খুবই আপসেট লাগছিল। মূলত এই বগিতে আসার আগে স্যাংয়ের সাথে যে বৃদ্ধ মহিলাটি জম্বিদের হাতে মারা যায় সে ছিল তারই আপন ছোট বোন।
এই মহিলাটি বুঝতে পারে এই বগিতে থাকা স্বার্থপর লোকগুলোর জন্যই তার প্রিয় ছোট বোন মারা গেছে। তাই ওই মহিলাটি এই বগির স্বার্থপর লোকগুলোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সেই জম্বি ভর্তি কামরার দরজা সম্পূর্ণরূপে খুলে দেয়। আর মুহূর্তের মধ্যেই তাদের উপর নেমে আসে ভয়ঙ্কর এক ধ্বংসলীলা, আর মারা যায় ওই বগির প্রায় সকলেই। কিন্তু হঠাৎ ট্রেনটি থেমে যায়। ট্রেনের চালক ইন্টারকমে বলে যে সামনের রেল লাইনটি নষ্ট হয়ে গিয়েছে, এই ট্রেন দিয়ে সামনে এগোনো আর পসিবল না। আমি বাঁ দিকের একটা ট্রেন নিয়ে বুসানের দিকে যাব। তাই যারা আমার কথা শুনতে এবং বুঝতে পারছো তারা ওই ট্রেনের মধ্যেই দ্রুত চলে আসো। তখন দেখা যায় ধ্বংসলীলা চলা বগির ওই ওয়াশরুমে ও ইয়াংসু এবং একজন ট্রেন কর্মকর্তা লুকিয়েছিল। তারা ট্রেন চালকের ওই ঘোষণা শুনে ইয়াংসুক ট্রেন কর্মকর্তাকে জম্বিদের দিকে ধাক্কা দিয়ে নিজে পালাতে থাকে। আর এদিকে বেঁচে যাওয়া সেকুক ও অন্যান্যরা বাদিকের ওই ট্রেনেরটাই উঠতে যাচ্ছিল। কিন্তু হঠাৎই একটা জ্বলন্ত ট্রেন এসে তাদের ট্রেনের সাথে ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট করে, যার কারণে তারা সকলে ভয় পেয়ে যে যার মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এরপর দেখা যায় ইয়াংহুক ও জিন বাদিকের ওই ট্রেনে যাওয়ার জন্য দৌড়াতে থাকে এবং একটা ট্রেনের দরজা খোলার চেষ্টা করছিল। কিন্তু হঠাৎ সেই বগিটার পেছনের দরজা দিয়ে সেই স্বার্থপর লোকটি মানে ইয়াংসুক চলে আসে এবং জিনকে ধাক্কা দিয়ে জম্বিদের সামনে ফেলে দেয় আর নিজে সেইখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু ইয়াংহুক তার গার্লফ্রেন্ড জিনকে এই অবস্থাতেও ছেড়ে যেতে চায় না। সে জানে যে তার গার্লফ্রেন্ড এখন জম্বি হয়ে যাবে, কিন্তু এরপরেও সে তার সাথেই থাকে। এক পর্যায়ে জিন জম্বিতে পরিণত হয়ে যায় এবং ইয়াংহুককেও কামড়ে দেয় এবং তাদের দুজনের যাত্রায় এইখানেই শেষ হয়ে যায়। আর এদিকে ও ইয়াংসু নিজেকে বাঁচানোর জন্য নিরাপদ ট্রেনের দিকে প্রাণপণে ছুটতে থাকে, কিন্তু লোকটির পা মচকে রেল লাইনের উপর পড়ে যায়। কিন্তু এটি দেখে সরল মনে তাকে সাহায্য করতে আসে ওই ট্রেনেরই চালক। কিন্তু নিজে একটা কামড় খাওয়ার পরেও ইয়াংসুপ ট্রেনের চালককে ধাক্কা দিয়ে ওই জম্বিদের দিকে ফেলে দেয় এবং নিজে দৌড়াতে দৌড়াতে বাঁ দিকের ট্রেনটায় উঠে পড়ে। বেচারা সরল সোজা ট্রেনের চালক এইখানের মধ্যেই মারা যায়। অপরদিকে এখন সেকুককে দেখানো হয় তারা চারজন এমন একটা জায়গায় এখন আটকে পড়েছে যেখানে তাদের উপর পড়ে আছে জম্বি ভর্তি একটা ট্রেন। নিজের জীবন হাতে নিয়ে আর মেয়ে সোয়ানকে এবং সেই গর্ভবতী মহিলাকে নিয়ে সেইখান থেকে বেরোতে থাকে। কিন্তু হঠাৎই তাদের উপরে থাকা সেই বগিটির ট্রেনের কাজ ভেঙে জম্বিরা তাদের ভিতর পড়ে যায় এবং এটি দেখে ওই পাগল লোকটি নিজের জীবন ওই জম্বিদের হাতে উৎসর্গ করে দেয় আর বাঁচিয়ে দেয় বাবা, মেয়ে এবং স্যাং এর গর্ভবতীর স্ত্রীকে। তারা তিনজন দৌড়ে গিয়ে সেই বুসানগামী ট্রেনকে ধরে ফেলে, কিন্তু জম্বিরা কোনোভাবেই তাদের পেছন ছাড়ে না। একসাথে হাজার হাজার জম্বি পিছু নেয় তাদের। ট্রেনের পিছন ধরে তারা সবাই ঝুলতে থাকে আর এতগুলো জম্বি একসাথে থাকার কারণে ট্রেনের স্পিড অনেকটাই কমে যায়। অনেক চেষ্টা করে সেকুক ট্রেনে ঝুলে থাকা জম্বিদের হাতে লাঠি দিয়ে দিয়ে ট্রেনটাকে জম্বি মুক্ত করতে থাকে। কিন্তু সেকুক ট্রেন চালকের রুমে গিয়ে দেখে ও ইয়াংসুপ এখন সম্পূর্ণরূপে জম্বিতে পরিণত হয়ে গেছে। এরপর তার সাথে সেকুকের ভয়াবহ একটা ফাইট দেখতে পারি আমরা। তবে শেষমেশ সেকুক তাকে ট্রেন থেকে লাথি মেরে ফেলে দিতে সক্ষম হয়। কিন্তু দুঃখের বিষয় হলো সেই লোকটি পড়ে যাওয়ার আগেই সেকুকের হাতে একটি কামড় দিয়ে গিয়েছিল। তাই হাতের কামড় দেখে সেকুক বুঝে যায় যে তাকে তার মেয়েকে ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে তার। তাই সে তার জ্ঞান থাকতেই সে তার মেয়েকে এবং স্যাংয়ের গর্ভবতী স্ত্রীকে ট্রেনের চালকের রুমে ঢুকিয়ে দেয়। এবং এইখানে আমরা একটা ইমোশনাল সিন দেখতে পারি। ছোট্ট সোয়ান তার বাবাকে কোনো মতেই ছাড়তে চায় না, চোখের পানিতে ভাসিয়ে হলেও তার বাবাকে তার সাথে রাখতে চায়। কিন্তু সেকুকের হাতে তো আর কোনো উপায় নেই এবং তার হাতেও বেশি সময় নেই এবং শেষমেশ সে তার মেয়েকে ছেড়ে একদম ট্রেনের শেষ সীমান্তে এসে পড়ে। এক পাশে মেয়ের আর্তনাদ আর এক পাশে জম্বি হতে থাকা বাবার কষ্ট। সেকুক এমন সময় মনে করতে থাকে তার মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার কথা, একটু একটু করে তিলে তিলে বড় করার কথা। আর এসব স্মৃতি মনে করতে করতে সে আপন মনে লাফ দেয় সেই ট্রেন থেকে, নিজের মেয়েকে বাঁচানোর জন্য উৎসর্গ করে দেয় নিজের জীবন। এরপর আমরা দেখতে পারি যে ট্রেন পৌঁছে গিয়েছে বুসানের স্টেশনে। সেইখানে আর্মিরা বড় বড় বন্দুক নিয়ে দেয়াল তুলে বসেছিল। তারা প্রথমে তাদের দুজনকে জম্বি ভেবে শুট করে দিতে চাইলেও পরে তারা দেখতে পায় যে এই দুজন আসলে মানুষ। সোয়ান তার বাবাকে হারানোর কষ্টে আনমনে গান গায়ে চলেছিল। আর্মিরা তখন তাদেরকে সুস্থ মানুষ হিসেবে বুঝতে পেরে তাদেরকে বাঁচিয়ে নেয়। গল্পটা এইখানেই শেষ। কিন্তু এই ভাইরাসটা ছড়ানোর ঘটনা ঘটে সিনেমার শুরুতে। সিয়েকুক অতিরিক্ত লাভের আশায় যে শেয়ারগুলো বিক্রি করতে চেয়েছিল এবং সেই শেয়ারগুলো বিক্রি করে দিয়েছিল, আর তখন সেই কোম্পানিটি ভয়াবহ লসের সম্মুখীন হতে থাকে। আর মূলত সেই কোম্পানিটি তখন ভয়ানক এক ভাইরাস নিয়ে কাজ করছিল আর তারা তখন লসের কারণে ওই ভয়ানক ভাইরাসের কাজের জন্য তেমন কোনো টাকাই খরচ করতে পারেনি। পরে তাদের ভাইরাস লিক হয়ে যায় এবং ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। তো বন্ধুরা, এই মুভিটা কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট
কমেন্ট করে জানাবেন। এবং এই মুভিটার দ্বিতীয় পার্টও আছে। এই ভিডিওতে যদি আপনারা 50টি লাইক কমপ্লিট করে দেন তাহলে এই মুভিটার দ্বিতীয় পার্টটিও আমরা এক্সপ্লেন করব। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।